তাহলে চলেন শুরু করতেছি আজকের ক্লাস আমরা চ্যাপ্টার 3। হোপফুলি আজকে অনেকখানি আগায় যাব, শেষ করতে পারবো কিনা জানি না। চ্যাপ্টার 3 ফোর্স। আমরা ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস পড়েছি। ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস আমরা বলেছি যে এটা যদি একটা সারফেস হয় এবং সেই সারফেসের উপরে যদি আমরা একটা এম ম্যাসের অবজেক্ট প্লেস করেছি বলে ধরে নেই, তখন সেই এম ম্যাসের অবজেক্ট সারফেসের উপরে তার ওয়েটের ইকুয়াল অ্যামাউন্ট একটা প্রেসার বা ফোর্স ক্রিয়েট করে, যেটাকে আমরা এমজি বলছি। এমজি এখানে ওয়েট না, আগেও বলেছি, ওই কথাটা রিপিট করছি না। আর এই এমজি এর রিয়াকশন পেয়ার হিসেবে সারফেসের কাছ থেকে একটা অর্থোগোনাল প্রজেকশন আমাদের অবজেক্টটা পেয়ে থাকে। এইটুকু আমরা পড়িয়েছি। এটা হচ্ছে একটা ফ্ল্যাট সারফেসে ঘটনাটা ঘটছে, তাই না? ফ্ল্যাট সারফেস অথবা হরাইজন্টাল সারফেসে ঘটছে। যদি এই ঘটনাটা একটা ইনক্লাইন্ড সারফেসে হয় তাহলে কিরকম হয় সেটাকে দেখিয়েছিলাম আমি আপনাদেরকে। ওকে, সো ইনক্লাইন্ড সারফেসটা আমি আর রিপিট করছি না, ব্যাখ্যাটা অ্যাটলিস্ট আমি শুধু বলতে চাই যে দেখাতে চাই যে আসলে মানে ফোর্সের যে ডিস্ট্রিবিউশনটা আছে সেই ফোর্সের ডিস্ট্রিবিউশনটা আমরা কিভাবে দেখি। সো এটা একটা ইনক্লাইন্ড সারফেস যেটা আমরা ধরে নিচ্ছি হরাইজন্টাল এক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেলে আছে। এখন এই যে আমার কাছে অবজেক্টটা আছে এম ম্যাসের, সেই এম ম্যাসের অবজেক্টটা তার ওয়েটের ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স আমার মানে ইনক্লাইন্ড সারফেসের উপরে ভার্টিক্যালি দিবে, তাই না? কিন্তু সারফেস সবসময় সারফেসের যে রিয়াকশন ফোর্সটা আছে সেই রিয়াকশন ফোর্সটাকে সারফেস তার নিজের সাথে পারপেন্ডিকুলারলি দেয়। এন্ড দ্যাট ইজ ওয়াই এমজি যেই ফোর্সটা আছে সেই এমজি ফোর্সের আমরা দুটো কম্পোনেন্ট নিয়ে চিন্তা করি, যেন আমরা ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস এর মেক সেন্স করতে পারি। এবং এই দুটো কম্পোনেন্টের চিন্তা করতে গিয়ে আমরা দেখিয়েছি যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটুকু থিটা বলা যায়। এবং আমি বোধহয় আপনাদেরকে ট্রায়াঙ্গেল ল দিয়ে বা ট্রিকোনোমেট্রি দিয়ে এমজি কজ থিটা এই ইকুয়েশন মানে এই কম্পোনেন্টটা এবং অপর কম্পোনেন্টটা এমজি সাইন থিটা হয় সেটাও দেখিয়েছি। এখন ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু জিরো। আমি কি এই লাইনটা আগে কখনো লিখেছি, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু জিরো? ওকে, সো দ্যাট মিনস আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ডিনোট করে দেওয়ার পর আমরা এখানে বলি ইন দিস সিনারিও যে ওয়াই অ্যাক্সিসে আমার সামেশন অফ এফ জিরো, দ্যাট মিনস আর মাইনাস এম জি কজ থিটা ইকুয়ালস টু জিরো। সুতরাং এই ইকুয়েশনে আর ইকুয়ালস টু আমরা বলবো এম জি কস থিটা, বা এই কেসে এটাকে আমরা কেস টু বললাম। কেস টুটা হচ্ছে একটা ইনক্লাইন্ড সারফেসের জন্য কেস, একটা ইনক্লাইন্ড সারফেসের জন্য কেস। আর কেস ওয়ান যেটা ছিল আমাদের কাছে, কেস ওয়ান হচ্ছে এইটা। কেস ওয়ানটা তো আমাদের জন্য ফ্ল্যাট সারফেস বা হরাইজন্টাল সারফেস। এখানেও আমরা সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু জিরো বলি, আর মাইনাস এম জি ইকুয়ালস টু জিরো বলি। সুতরাং আর ইকুয়ালস টু এম জি। আমরা কি তাহলে বলতে পারি এক দুইটা কথা যে কেস ওয়ান এবং কেস টু এর মধ্যে তুলনা করে কেস ওয়ান এর জন্য আমার আর এর যেই ভ্যালু, ভার্টিক্যাল বা অর্থোগোনাল রিয়াকশনের যে ভ্যালু, সেটা সবসময় বেশি কম্পেয়ার টু কেস টু, বলতে পারি আমরা? এই কথাটা একটু দেখেন বুঝেন কিনা। কেস ওয়ানে আমরা আর এর যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে এমজি, কেস টু তে আর এর যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে এমজি কস থিটা, তাই না? সো অবভিয়াসলি এমজি উইল বি গ্রেটার দ্যান এমজি কস থিটা। এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে? যদি না বুঝি তাহলে আপাতত এতটুকু জেনে রাখি। কারণ আপনারা হয়তো এইটুকু জানেন যে cos থিটার ম্যাক্সিমাম মান কত হয়? 1, তাই না? তো cos থিটার ম্যাক্সিমাম মান যদি 1 হয় তাহলে mg cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে mg। mg cos থিটা নিজে যা হবে তা সবসময় mg এর থেকে কম হবে। সো mg ইজ গ্রেটার দ্যান mg cos থিটা, যেহেতু আমরা এই কথাটা বলতে পারি, দ্যাট মিনস আমাদের কেস 1 এ অবজেক্ট সব থেকে বেশি স্টেবল আছে এবং কেস 2 তে অবজেক্টের স্টেবিলিটি একটু কম, বিকজ আর এর মানের পার্থক্য আছে। ঠিক আছে? এটা একটা কারণ হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। আরেকটা জিনিস দেখেন, কেস ওয়ানে আমার এক্স এক্সিসে হরাইজন্টাল টু দ্য সারফেস, হরাইজন্টালি বলতে হরাইজন্টাল টু দ্য সারফেস কোনো ফোর্স নাই।
সুতরাং কেস 1 এ এই অবজেক্টটা নিজে থেকে চলাচল করার কোনো কেস বা ঘটনা ঘটতে পারে না। কিন্তু কেস 2 তে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে mg sin থিটা, সেই mg sin থিটা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করবে আমার এই অবজেক্টটাকে নিচের দিকে নামায় নিয়ে আসার জন্য, তাই না? সো যদি নাইস। বাই দ্য ওয়ে মিহিকা কোথায়? মিহিকা বোধহয় নাই, না? স্যারও বলেছিল আমার কাছে যাওয়া আচ্ছা, কোনো সমস্যা নাই। ও পরে রেকর্ডেড দেখে নিবে। আমি রেকর্ডেডটা আজকের মধ্যে আপলোড করে দিব। যেটা বলছিলাম যে যেহেতু mg sin থিটা আমার অবজেক্টটাকে দেখেন নিচের দিকে স্লাইড করে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করবে। এখন যদি কোনো কারণে চেষ্টা না করে বা নামাইতে না পারে, নবনী ওইদিন ক্লাসে একটা ডেমনস্ট্রেশন দেখাইছিলেন, নবনী বা সবার মনে থাকার কথা। তো একটা সার্টেন অ্যাঙ্গেলে থিটা উঠানোর পরেই সে নিচে ধাপ করে নেমে যায়, বা তার আগ পর্যন্ত সে নামে না। নামে না মানে অবশ্যই এই mg sin থিটার এগেইনস্টে বিপরীত দিকে কোনো একটা ফোর্স আছে, যেই ফোর্স আমার অবজেক্টটাকে বা এই mg sin থিটাকে নাকচ করে রাখে, মানে নালিফাই করে রাখে। এটা আমরা কিন্তু বলতে পারি। ওই ফোর্সটাই আসলে আলটিমেটলি ফ্রিকশন ফোর্স, যেটা আমি একটু পরেই টপিকটা শুরু করব। বাট ফ্রিকশনের এক্সিস্টেন্স যে আছে, এই জিনিসটা একদম বাইরে থেকে এক্সটার্নালি কোনো ফোর্স না প্রয়োগ করেই, আমি নিজে কোনো ফোর্স প্রয়োগ না করে কেস 1 এ বুঝতে পারবো না, কিন্তু কেস 2 তে বুঝতে পারবো। বিকজ কেস 2 তে mg এর একটা উপাংশ বা কম্পোনেন্ট অবজেক্টটাকে সারফেস বরাবর টাইনা নিচে নামানোর চেষ্টা করে। এন্ড দিস ইজ বাই ফ্রিকশন বোঝার জন্য আমাদের সবসময় এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, মানে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স ব্যাপারটা বোঝা ইম্পর্টেন্ট। এখন আমরা ওখানে যাবো ইকুইলিব্রিয়াম অফ ফোর্স, মানে ফ্রিকশনে যাবো, বা তার আগে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সের লাস্ট একটা ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন আমার ইকুইলিব্রিয়াম অফ ফোর্স আর মাইনাস mg ইকুয়ালস টু 0 হয়েছে। এই যে ডান পাশে 0 লিখছি, ডান পাশের ইকুয়েশনটাকে একটু পরে কথা বলি। আমরা বাম পাশে যে কয়জন আছে আর এবং mg cos থিটা, একটু আমাকে বলেন, কে বলবেন? মাহেনাজ, আপনি আমাকে একটু বলেন, আর এবং mg cos থিটা এই দুইজন কি ভেক্টর নাকি স্কেলার? মাহেনাজ শুনতে পাচ্ছেন? ধারণা করছি আপনি আনমিউট করতে পারছেন না। ইপসিতা, আমাকে বলেন তো, আর এবং mg cos থিটা এরা কি ভেক্টর না স্কেলার? সাবাস। নবনী কথা বলতে পারবেন? তাহলে আমাকে বলেন, ডান পাশের এই জিরোটা এটা কি স্কেলার হওয়া উচিত না ভেক্টর হওয়া উচিত? অবশ্যই। সো দ্যাট মিনস, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এটা যেটা একটা সমীকরণ, ইকুয়েশন। আমরা ওই যে ডিমেনশনাল অ্যানালাইসিস যখন করেছি চ্যাপ্টার 1 এ, তখন বলেছিলাম না বোথ সাইড ইকুয়েশন একই টাইপ অফ কোয়ান্টিটি বা হোমোজিনিয়াস কোয়ান্টিটি হওয়া লাগবে। দ্যাট মিনস এই যে জিরোটা আছে, এই জিরোটা স্কেলার জিরো না, এটা ভেক্টর জিরো। এবং এই জিরোর একটা নাম আছে, এই নাম হচ্ছে নাল ভেক্টর। অনেক সময় এই জিরোকে নাল ভেক্টর বলবো, অনেক সময় এই জিরোকে জিরো ভেক্টর বলবো। দুইটা নামেই ডাকা হয়। কি কি নামে ডাকা হয়? এক, জিরো ভেক্টর। দুই, নাল ভেক্টর। এখন দ্যাট মানে এই ব্যাপারটার মানে কি, ডেফিনেশন কি হবে? ডেফিনেশন হবে এমন একটা ভেক্টর কোয়ান্টিটি যার ডিরেকশন ফিক্সড না। আমি আবারও বলছি, এমন একটা ভেক্টর যে ডিরেকশন নাই বলছি না, বলছি যে ডিরেকশন ফিক্সড না, এবং যার ম্যাগনিটিউড ইজ জিরো। নাল ভেক্টর বা জিরো ভেক্টর তাকে বলবো যার নো ফিক্সড ডাইরেকশন আছে। আমি এই স্লাইডটা দিয়ে দেবো, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। নো ফিক্সড ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড হবে জিরো। এরকম ভেক্টরকে আমরা জিরো ভেক্টর বলি। আচ্ছা, কেন বলি, কিভাবে বলি, এটা আমরা আরো বড় হলে বুঝবো। আর জাস্ট জানিয়ে রাখলাম, এই যে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস জিরো, এই যে এখানে জিরো লিখছি, এখানে জিরো লিখছি, এটা অবশ্যই ভেক্টর। এখন দেখেন, কেস 1 এবং কেস 2 দুই ক্ষেত্রেই লেফট হ্যান্ড সাইডে মাত্র দুইটা ফোর্স আছে, কারেক্ট? তো আমরা এটাকে বলতে পারি ইকুইলিব্রিয়াম অফ টু ফোর্সেস। এটাকে আমরা কি বলবো? ইকুইলিব্রিয়াম অফ টু ফোর্সেস। ঠিক আছে? কিন্তু দুইয়ের অধিক ফোর্স মিলেও ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করতে পারে। একটা এক্সাম্পল দিই আপনাদের সবার।
ল অফ ট্রায়াঙ্গেল ব্যাপারটা মনে থাকার কথা। আর যদি এখন মনে না থাকে, আপনারা কি হায়ার ম্যাথের চ্যাপ্টার 12 এখনো পড়েছেন? হায়ার ম্যাথের চ্যাপ্টার 12 এ মনে হয় ভেক্টর আছে এবং ল অফ ট্রায়াঙ্গেল আছে, তাই না? ওকে, সো ল অফ ট্রায়াঙ্গেল যদি আমরা একটু মনে করে দেখি, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের একটা সাইড যদি একটা পি ভেক্টর হয়, অপর আরেকটা সাইড যদি একটা কিউ ভেক্টর হয়, তাহলে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে অ্যাড করলে আমরা যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো, সেই রেজাল্টেন্ট ভেক্টরটাকে আমরা বলবো আর ভেক্টর, এবং আমরা বলতে পারি ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ ইকুয়ালস টু ভেক্টর আর। এটা আমরা বলতে পারি। এখন একটা জিনিস আমাকে আপনারা বলেন, এইটুকু তো আশা করি বুঝেন যে এটা যেহেতু একটা ইকুয়েশন, একটা ইকুয়েশনের মধ্যে যত রকম অপারেশন হওয়া সম্ভব, এখানে আমরা সেই অপারেশন গুলো করতে পারি। which means আমার পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এটা তো লেফট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডে যে আর ভেক্টর সেটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাস আর ইকুয়ালস টু 0 ভেক্টর বলা যায় এই কথাটা। এখন মাইনাস আর ভেক্টর এটা একটা অপোজিট ভেক্টর, মানে আর ভেক্টরের অপোজিট ভেক্টর কি হবে? মাইনাস আর ভেক্টর হবে না? মাইনাস আর ইজ দি অপোজিট ভেক্টর। আপনারা কি অপোজিট ভেক্টরের ধারণাটা সম্পর্কে জানেন? এটা হায়ার ম্যাথ চ্যাপ্টার 12 এ আছে। আচ্ছা, আপনারা কি এই নামটা কখনো শুনেছেন? সাপোর্ট লাইন। ভেক্টরের সাপোর্ট লাইন বলে একটা ব্যাপার থাকে, এটা কি শুনেছেন? ওকে, চ্যাপ্টার 12 হায়ার ম্যাথে যখন পড়বেন তখন বলা হবে এই যে পি ভেক্টরটা আছে, এই পি ভেক্টরটা আমার ট্রায়াঙ্গেল, মনে করেন এটা এবিসি, আমরা পি ভেক্টরটা ট্রায়াঙ্গেল এবিসি এর তিনটা সাইডের তিনটা দিয়েই তো এক্সপ্রেস করে নেই, যে কোনো একটা স্পেসিফিক সাইড দিয়ে এক্সপ্রেস করছি, সেটা হচ্ছে এবি, কারেক্ট? সো পি ভেক্টর ইকুয়ালস টু এবি ভেক্টর আমরা বলতে পারি। অথবা আমরা যদি কিউ ভেক্টরের কথা বলি, কিউ ভেক্টর ইকুয়ালস টু আমরা বলবো বিসি ভেক্টর, রাইট? সো কিউ ভেক্টরটা বিসি স্ট্রেট লাইন বা বিসি এজ বা বিসি সাইড দ্বারা এক্সপ্রেস করা হয়েছে। এবং সিমিলারলি আর যেই ভেক্টরটা আছে, সেই আর ভেক্টরটাকে এক্সপ্রেস করার জন্য আমরা এসি সাইডের সাহায্য নিয়েছি, বা এসি এজ বা এসি স্ট্রেট লাইনের সাহায্য নিয়েছি। পি কিউ এবং আর এই তিনটা ভেক্টরকে, পি কিউ অ্যান্ড আর, these are expressed with the help of three straight lines, right? এই তিনটা straight line AB is the support of vector P, BC is the support of vector Q, and AC is the support of vector R. সাপোর্ট লাইন বলতে তাহলে আমরা কি বলতেছি বা কি বুঝাইতেছি বুঝতে পারছেন? সাপোর্ট লাইন হচ্ছে একটা স্ট্রেট লাইন, যেই স্ট্রেট লাইন দিয়ে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটিকে জিওমেট্রিক্যালি এক্সপ্রেস করতেছি। তাহলে সাপোর্ট লাইন কাকে বলতেছি আমরা? সাপোর্ট লাইন, the straight line with which we express the vectors geometrically. সাপোর্ট লাইন নিয়ে সবার কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, গুগল মিটের একটা সমস্যা হচ্ছে, ওরা মাত্র 1 ঘন্টার সময় দেয়, এই মিটিংটা 1 ঘন্টা সময় ধরে হয়ে আছে। তো এই জন্য আমি একটা নতুন লিঙ্ক ক্রিয়েট করে দিচ্ছি, আপনারা সবাই, লিঙ্কটা আমি এখনই ইয়াতে দিচ্ছি, কি বলে এই জিনিসটার নাম? হোয়াটসঅ্যাপ গ্রুপে। ইয়েস, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। তো সাপোর্ট লাইনের আইডিয়াটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। সো সাপোর্ট লাইনের কথাটা আমরা এই জন্য বললাম কারণ আমরা আসলে এই ট্রায়াঙ্গেল লতে ছিলাম, এবং ট্রায়াঙ্গেল লতে আমরা দেখিয়েছি যে তিনটা ফোর্স দিয়েও আসলে ইকুইলিব্রিয়াম
পাওয়া যায়। দুইটা ফোর্সের মধ্যে যে ইকুইলিব্রিয়াম হইতে হবে এরকম না, তিনটা ফোর্স দিয়েও ইকুইলিব্রিয়াম পাওয়া যায়, চারটা ফোর্স দিয়েও ইকুইলিব্রিয়াম হইতে পারে। চারটা ফোর্সের কথা একটু পরে বলবো, তিনটা ফোর্সের কথা এই জন্য বলছি বিকজ বই যদি আপনারা পড়তে চান ওখানে দেখবেন ওই যে ঝুলানোর ছবি ঝুলানোর একটা টপিকের মতো মানে একটা এক্সাম্পল ওরা জাস্ট বাংলা কথা দিয়ে লিখে দিয়ে বুঝাই দিছে আর কি, যে এরকম হয়, এরকম ভাবে ঝুলানো যায়। আমি ওই জিনিসটা এক্সপ্লেইন করবো, বাট বিফোর দ্যাট আমরা ওই সাপোর্ট লাইনের কথাটা বলেছি এই কারণে যেন আপনারা ভেক্টরের এই আইডিয়াটা সম্পর্কে ধারণা রাখেন। আর আমরা বলছিলাম যে মাইনাস আর, এই যে দেখেন আমি যখন ডান পাশে, জি স্যার। ও মাই ব্যাড, দিস ইজ কমপ্লিটলি মাই ব্যাড। এনিওয়েজ এখন দেখা যাচ্ছে? Yes, sir. ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলছিলাম যে আমরা যেটা বলছিলাম যে এই যে মাইনাস আর ইজ দ্য অপোজিট ভেক্টর অফ আর। আমরা যে পি প্লাস কিউ ইকুয়ালস টু আর পেয়েছি, এই আরটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসার জন্য আমরা মাইনাস আর ইকুয়েশনটা মানে ইকুয়েশনে মাইনাস আর জিনিসটা ইন্ট্রোডিউসড হয়েছে। তো এই জায়গাতে আসলে অপোজিট ভেক্টর এবং ইকুয়াল ভেক্টর বলে ভেক্টরের দুইটা টাইপ, এটা আপনারা হায়ার ম্যাথ চ্যাপ্টার 12-এ পড়বেন। একটা হচ্ছে ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর অবশ্যই আগের এই স্লাইডটা। আপনারা সবাই আমার স্ক্রিন শেয়ারের ইয়াটাকে পিন পয়েন্ট করে রাখতে পারেন, হয়তো বা ইজিয়ার হবে। ওকে, অনলাইন ক্লাস ইজ ফান। নবনী, তুমি যে অনলাইন ক্লাস পছন্দ করো না, অনলাইন ক্লাস কিন্তু চমৎকার। মানে ধরো মানে অনেক কিছু তাড়াতাড়ি শেষ করে ফেলা যায়। বাট এনিওয়েজ, ইকুয়াল ভেক্টর এবং অপোজিট ভেক্টর এই দুইটা ধারণা আসলে আমাদের দরকার হবে বোঝার জন্য, এই কি বলে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস বোঝার জন্য। তিনটা ফোর্স দিয়ে ইকুইলিব্রিয়াম, তাই এটা আমি আবার দেখাচ্ছি। এনিওয়েজ, সো ইকুয়াল ভেক্টর কাকে বলে? একটা জিনিস মাথায় রাখবা, ইকুয়াল ভেক্টর অপোজিট ভেক্টর এই দুইটাই যে ডিফাইন করব, সেই ডেফিনেশনের কন্ডিশন গুলো ইজ বেসড অন দ্য সাপোর্ট লাইন। আমি সাপোর্ট লাইন অফ ভেক্টরস, সাপোর্ট লাইন অফ ভেক্টরস এদের উপরে কন্ডিশন অ্যাপ্লাই করব, কন্ডিশন অ্যাপ্লাই করব, এবং সেই কন্ডিশন অনুযায়ী কখনো কখনো দুইটা ভেক্টরকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো, কখনো কখনো দুইটা ভেক্টরকে অপোজিট ভেক্টর বলবো। এখন দেখো, নাম শুনে তোমাদের বোঝা উচিত যে ইকুয়াল ভেক্টর তার মানে একটার ইকুয়াল আরেকটা, অপোজিট ভেক্টর একটার ইকুয়াল বা একটার অপোজিট আরেকটা। সো এই ইকুয়াল ভেক্টর অপোজিট ভেক্টর মিনিমাম দুইটা ভেক্টরের কম্পারিজন, মিনিমাম কম্পারিজন বিটুইন টু ভেক্টরস, ঠিক আছে? মিনিমাম। এখন এরকমও তো হইতে পারে তিনটা ভেক্টর একটা আরেকটার ইকুয়াল, হইতে পারে না? মনে করেন যে কোনো একটা সিচুয়েশনে ভেক্টর পি ইকুয়ালস টু ভেক্টর কিউ ইকুয়ালস টু ভেক্টর আর, আমি বললাম এরকম একটা কিছু সিচুয়েশন আসতেই পারে। অথবা ইকুয়ালস টু ভেক্টর এস ইকুয়ালস টু ভেক্টর টি, আমি এরকম অসংখ্য ভেক্টরকে একটা আরেকটার ইকুয়াল কিন্তু বলতে পারি। সো ইকুয়াল ভেক্টর মানে শুধুমাত্র যে দুইটা ভেক্টরের মধ্যে তুলনা, ব্যাপারটা এরকম না। মিনিমাম কম্প্যারিজন বিটুইন টু ভেক্টরস, অপোজিট ভেক্টরটাও কিন্তু মানে বেসিক্যালি ইকুয়াল ভেক্টরের মধ্যে আমার মানে আরো বেশি ভেক্টরের ইকুয়ালিটিও আসতে পারে, ঠিক আছে? বা একটা ভেক্টর 10 জনের অপোজিট হইতে পারে, সেটাও হইতে পারে। বা 10টা ভেক্টর একজনের অপোজিট হইতে পারে, সেটাও হইতে পারে। কিন্তু বুঝতে পারছেন? সো যখন এই কম্প্যারিজন গুলো হবে ইকুয়াল ভেক্টর এবং অপোজিট ভেক্টর, মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম দের ইজ নো লিমিট দেয়ার। আচ্ছা, এনিওয়ে, সো এই যে আমরা বললাম ইকুয়াল ভেক্টর অপোজিট ভেক্টর দুইটার ক্ষেত্রে আমরা কি করব? কন্ডিশন অ্যাপ্লাই করব। কার উপর কন্ডিশন অ্যাপ্লাই করতেছি আমরা? সাপোর্ট লাইনের উপর কন্ডিশন অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? সো দুইটা ভেক্টরকে আমরা ইকুয়াল ভেক্টর তখনই বলবো যদি তাদের সাপোর্ট লাইন ইকুয়াল ইন লেন্থ হয়। প্রথম শর্ত হচ্ছে যদি তাদের সাপোর্ট লাইন ইকুয়াল ইন লেন্থ হয়, তার মানে আসলে কি সেম ম্যাগনিটিউড দুইটা ভেক্টরের, রাইট? নাম্বার 2, যদি সেম অথবা ইউনিফর্ম ডাইরেকশনে হয়, যদি তাদের ডাইরেকশন ইউনিফর্ম বা সেম হয়। এবং 3 নম্বর শর্ত, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট শর্ত, সরি
আসলে মোস্ট ইম্পর্টেন্ট শব্দ 3 নাম্বারটা না, মোস্ট ইম্পর্টেন্ট শব্দ 2 নাম্বারটা। কারণ ইকুয়াল ভেক্টর সেম ইউনিফর্ম ডাইরেকশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর 3 নাম্বারটা লাস্ট বাট নট দ্য লিস্ট, প্যারালাল টু ইচ আদার। সাপোর্ট লাইনগুলো একটা আরেকটার প্যারালাল হবে। এই 3টা কন্ডিশন ফুলফিল করলে আমরা দুইটা ভেক্টরকে বলতে পারবো যে এই দুইটা ভেক্টর ইকুয়াল ভেক্টর, ইকুয়াল টু ইচ আদার। কারণ একটা এক্সাম্পল দিই আমি আপনাদের সামনে। মনে করেন এইটা একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমি বলছি ভেক্টর পি, এবং মনে করেন এই হচ্ছে আরেকটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমি বলছি ভেক্টর কিউ। আপনারা এই ফিগার দেখে বুঝতে পারতেছেন যে এই দুইটা ভেক্টরের লেন্থ কিন্তু ইকুয়াল, দুইটা ডিরেকশন একই দিকে আছে এবং তারা প্যারালাল টু ইচ আদার। তো আমি চোখ বন্ধ করে বলতে পারবো ভেক্টর পি ইকুয়ালস টু ভেক্টর কিউ। এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত না, তাই না? সো এইটা যেহেতু ইকুয়েশন, আমরা তখন বলতে পারি ভেক্টর পি মাইনাস ভেক্টর কিউ ইকুয়ালস টু হচ্ছে 0 ভেক্টর। এই দেখেন আমার কাছে একটা ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস চলে আসছে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস কিন্তু চলে আসছে। সো মানে ইকুয়াল ভেক্টর থেকে আপনি ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেসে যাইতে পারেন। আর যেটা অপোজিট ভেক্টর হবে, অপোজিট ভেক্টর হবে, এই অপোজিট ভেক্টরের জন্য কন্ডিশন, প্রথম যে কন্ডিশনটা আছে এইটা ইকুয়াল ভেক্টরের যে কন্ডিশন তা ইকুয়াল ইন লেন্থ, সেম ম্যাগনিটিউড হবে, এখানে কোনো ছাড় নাই। সেকেন্ড যেই কন্ডিশনটা সেইটা হচ্ছে গিয়ে আমার একটু ডিফারেন্ট হবে। একটু আগে বলছি আমরা সেম বা ইউনিফর্ম ডাইরেকশন, এখন আমরা সেম বা ইউনিফর্ম ডাইরেকশন বলবো না, আমরা এখন বলবো হচ্ছে অপোজিট ডাইরেকশন, ঠিক আছে? সেম ডাইরেকশন না, এটা হবে এখন অপোজিট ডাইরেকশন। আবার 3 নাম্বার যে কন্ডিশনটা সেটা কি ছিল একটু আগে? প্যারালাল টু ইচ আদার। এইবারও এটাই থাকবে, প্যারালাল টু ইচ আদার। অপোজিট ভেক্টর এবং ইকুয়াল ভেক্টরের কন্ডিশনের মধ্যে, ডেফিনিশনের মধ্যে 3টা কন্ডিশন আছে দুইজনেরই। ইকুয়াল ভেক্টরেরও 3টা কন্ডিশন, অপোজিট ভেক্টরেরও 3টা কন্ডিশন। ইকুয়াল আর অপোজিট ভেক্টরের 1 নাম্বার আর 3 নাম্বার কন্ডিশনটা আমাদের এই লেকচার অনুযায়ী 1 নাম্বার আর 3 নাম্বার কন্ডিশনটা একই রকম, ইকুয়াল ইন লেন্থ, প্যারালাল টু ইচ আদার, সাপোর্ট লাইন ওদের, ঠিক আছে? কিন্তু ডিরেকশন একটা সেম আর একটা ডিরেকশন হচ্ছে অপোজিট। এটাও যদি একটা আমি গ্রাফিক্যাল এক্সাম্পল দেই, মনে করেন এটা হচ্ছে আমাদের কাছে একটা কি বলবো, মনে করেন এস ভেক্টর, আর এইটা হচ্ছে মনে করেন একটা আমাদের জন্য টি ভেক্টর, ঠিক আছে? তাহলে এই যে এস ভেক্টর এবং এই যে টি ভেক্টর, এই যে দুটো ভেক্টর আমাদের কাছে আলাদা আছে, আমি এখানেই বলবো যে ভেক্টর এস ইজ ইকুয়ালস টু মাইনাস ভেক্টর টি। মাইনাস সাইনটা হচ্ছে অপোজিট জিনিসটা নির্দেশ করে, এবং আপনারা চিত্র দেখে বুঝতেই পারতেছেন যে এস ভেক্টর যেতেছে ডান দিকে, ঠিক আছে? আর টি ভেক্টর যেতেছে হচ্ছে তার অপোজিট দিকে, বাম দিকে। এটা অনেকটা এরকম যে মনে করেন আপনি বাসা থেকে বের হইছেন, বাসা থেকে বের হয়ে আপনি এ বিন্দু থেকে প্রথমে বি বিন্দুর দিকে আসছেন, এ থেকে বি তে আসছেন, এরপর আপনি আবার বি থেকে এ তে আসছেন, মানে বাসা থেকে বের হয়ে আপনি বিটপে আসছেন, বিটপ থেকে আবার বাসায় গেছেন। তাহলে আমরা বলি না এই ক্ষেত্রে আপনার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 0 হয়েছে। দ্যাট ইজ বিকজ আপনি প্রথমে যে ভেক্টরটা, যে ডিসপ্লেসমেন্টটা করেছেন, তার পরবর্তীতে আপনি জাস্ট অপোজিট ভেক্টর বা অপোজিট ডিসপ্লেসমেন্টে আসছেন। বুঝতে পারছেন? সো এইখানেও এইখানেও আমরা ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস পাই, বিকজ এস ভেক্টর এখানে মাইনাস টি ছিল, লেফট হ্যান্ড সাইডে আসে ওটা প্লাস টি হয়ে যাবে এবং 0 হয়ে যাবে। বুঝছেন? এখন এই যে অপোজিট ভেক্টর, এই কথাটা এই জন্য বললাম কারণ ওই যে ল অফ ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এখানে বলছিলাম পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়ালস টু 0, এখানে আমরা 3টা ফোর্স দ্বারা একটা ইকুইলিব্রিয়াম অর্জন করছে। এখন দেখেন আমাদের এই ফিগারে আর ভেক্টরটা এ থেকে সি দিকে, তাহলে মাইনাস আর ভেক্টর যদি কেউ বলে, মাইনাস আর ভেক্টরটা আপনারা কি বুঝতে পারতেছেন যে সি থেকে এ এর দিকে হবে? বুঝতে পারতেছেন এই জিনিসটা? সো যদি ঘটনাটা এরকম ঘটে, তাহলে আমি যদি এখন এই এ ভেক্টর, মানে দেখেন এই এ, মানে সরি পি ভেক্টর, কিউ ভেক্টর এবং মাইনাস আর ভেক্টর, এই মাইনাস আর ভেক্টর মিলে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তাহলে দেখতে কেমন হয় ব্যাপারটা বলেন তো? একটু পরের পেজে গিয়ে ড্র করি এই জিনিসটা। কি বলছি? ফার্স্টে পি ভেক্টর থাকবে, পি ভেক্টরের মতোই আছে। এই হচ্ছে আমাদের মনে করেন পি ভেক্টর, ওকে নিয়ে আমার কোনো মারামারি নাই।
কিউ ভেক্টরের মতোই আছে, তাকে নিয়েও আমার কোনো মারামারি নাই। এবার যদি আমি মাইনাস আর ভেক্টরটা আঁকি, মাইনাস আর ভেক্টরটা এই হচ্ছে আমার মাইনাস আর ভেক্টর। আপনি এবার নিজে এই ত্রিভুজ বরাবর হাঁটার কথা কল্পনা করেন। আপনি এ থেকে বি তে আসছেন, বি থেকে সি তে গেছেন, সি থেকে তারপর আবার কোথায় আসছেন, এ তে ফেরত আসছেন, আসছেন না? আপনার কি কোনো সরণ হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে? আপনি একই জায়গায় চলে আসছেন না? যদিও আমি এখানে ল অফ ট্রায়াঙ্গেল দিয়ে ডিসপ্লেসমেন্ট দিয়ে বুঝাইছি, কিন্তু ডিসপ্লেসমেন্টের জায়গায় আমি যদি বলি না, পি ভেক্টর একটা ফোর্স, কিউ ভেক্টর একটা ফোর্স, আর ভেক্টর আর একটা ফোর্স, এই তিনটা ফোর্স মিলে আমার এই ফিগার অনুযায়ী ভেক্টর পি বা ফোর্স পি প্লাস ফোর্স কিউ মাইনাস ফোর্স আর ইকুয়ালস টু জিরো ফোর্স, এই যে তিনটা ফোর্স মিলে একটা ইকুইলিব্রায়াম সে অর্জন করছে। বুঝাইতে পারছি? অ্যান্ড দ্যাট ইজ ওয়াই বলে ট্রায়াঙ্গেল হচ্ছে একটা দুনিয়ার মানে, দ্যাট ইজ ওয়াই না, এটার আরো কারণ আছে, বাট এটার সাথে মিলাই আপনি মনে রাখতে পারেন একটা ট্রায়াঙ্গেল দুনিয়ার সব থেকে বেশি স্টেবল স্ট্রাকচার। কারণ সেখানে আপনি এইভাবে একটা লুপ ক্রিয়েট করে আপনি কি করতে পারেন, পুরো সিচুয়েশনটাকে ইকুইলিব্রায়ামে নিয়ে আসতে পারেন ট্রায়াঙ্গেল ল এর মাধ্যমে। দুই জিনিস, দুই প্রান্তের জিনিস, বাট জাস্ট মনে রাখার জন্য আমি আপনাদেরকে বললাম যে এইভাবে আপনারা মনে রাখতে পারেন চাইলে। এনিওয়েজ, সো যেটা বলছিলাম, এই ইকুইলিব্রায়াম অফ ফোর্সেস যখন তিনটা বল দ্বারা হয়, সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, আপনারা যদি বাসায় কারো বাসায় যদি এরকম ওই যে ছবি ঝোলানো থাকে, ছবি বা পেন্টিং থাকে না অনেকের বাসায় ঝুলানোর জন্য, তো ওই পেন্টিং গুলো খেয়াল করবেন যে এই পাশে একটা পেরেক দিয়ে এরকম টাইপের একটা হচ্ছে গিয়ে অনেকটা সুতা দেয়া থাকে। ঠিক আছে, একটু দাঁড়ান, আমার কলিং বেল বাজছে, কে জানি আসছে, একটু দরজাটা খুলে আসছে। আসছেন? এনিওয়েজ, যেটা বলতেছিলাম, তো এই যে একটা ছবির ফ্রেম আছে, ছবির ফ্রেমের পিছনে মনে করেন এরকম দুটা পেরেক দিয়ে আমার সুতা এরকম করা থাকে। যখন আপনি এটাকে দেয়ালে ঝুলাবেন, ধরেন দেয়ালে গিয়ে আবার আপনি এরকম একটা জায়গায় দেয়ালের মধ্যে ফুটা করেন, লাল ফুটাগুলা ছবির মধ্যে মানে পয়েন্টটা, আর দেয়ালের মধ্যে আপনি সবুজ ফুটাটা করেন, তখন কি হয়, এই যে এইভাবে করে সুতাটা ঝুলে যায়। কখনো খেয়াল করছেন জিনিসটা? এরকম করে কারো বাসায় আছে? ইয়েস। তো এই যে ঘটনাটা ঘটে, এইখানে কি হয় আমি আপনাদেরকে একটু বুঝাইয়া বলি। এই যে সুতাটা আছে, সুতাটা যে এরকম বেঁকে গেছে, বেঁকে যাওয়ার জন্য এই বরাবর একটা টেনশন ফোর্স কাজ করে, এটাকে T1 বললাম। টেনশন মানে টান খায় না, সুতাটা এই বরাবর টান খাইতেছে না, এটাকেই টেনশন বলে। টেনশন ইজ আ ফোর্স, ঠিক আছে? তো এই বরাবর একটা সুতার টেনশন কাজ করে, আর এই বরাবর আরেকটা টেনশন কাজ করে। ঠিক আছে, মানে যেই বিন্দু থেকে আপনি ঝুলাইছেন সেই বিন্দু বরাবর মোটামুটি এইরকম একটা টেনশন সে কাজ করে। তো এই টেনশনটাকে বললাম মনে করেন আমরা T2। T1 ফোর্স একরকম হয়, T2 ফোর্স আরেক রকম হয়। আরেকটা জিনিস দেখেন, যেহেতু এই বিন্দু থেকে আমার পুরা জিনিসটা ঝুলে আছে, আমরা অবশ্যই বলতে পারি এই বিন্দু বরাবর খাড়া নিচের দিকে পুরা অবজেক্টটার ওয়েট কাজ করে, ডব্লিউটাকে বললাম পুরো জিনিসটার ওয়েট। তো এই ক্ষেত্রে কি হয়, T1 ভেক্টর প্লাস T2 ভেক্টর প্লাস ডব্লিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 0, এইরকম একটা ইকুইলিব্রায়াম আসে। তো বইয়ে যে এক্সাম্পলটা দিছে, বইয়ে বলছে আপনি কখনোই এই যে সুতা দুইটা আছে না, এই সুতা দুইটাকে আপনি কখনোই সোজা টান টান করে ফেলতে পারবেন না। এই দুইটা সুতাকে আপনি কখনোই সোজা টান টান করতে পারবেন না। এই সুতা দুইটা সবসময় একটু এরকম বাঁকা থাকবে। তার কারণ হচ্ছে, যদি আপনি এই সুতা দুইটাকে T1 আর T2 কে দুইটা এরকম বাঁকা মানে সোজা করে ফেলেন, তাহলে ডান পাশে চলে যাবে কি T1, বাম পাশে চলে যাবে কি T2। ওই T1 আর T2 দেখা যাবে নিজেদেরকে ক্যান্সেল আউট করে ফেলছে। যদি নিজেদেরকে ক্যান্সেল আউট করে ফেলে, তাহলে নিচের যে ডব্লিউ আছে, ব্যাপারটা বুঝছেন, এই যে ডব্লিউ আছে, ডব্লিউ ওজনটাকে কিন্তু মানে নাকচ করার মতো, ব্যালেন্স করার মতো কেউ নাই। তখন এই অবজেক্টটা, এই স্ট্রাকচারটা জীবনেও এখানে ঝুলে থাকবে না, ওই ডব্লিউর জন্য সে নিচে পড়ে যাবে। বুঝতে পারছেন?
দিস ইজ ওয়াই কখনোই এই সুতাটাকে এরকম করে মানে বাঁকানো ছাড়া অন্য কোনো ওয়েতে করা পসিবল না। হ্যাঁ পসিবল, যদি কোনো কারণে আপনি W0 করতে পারেন। মনে করেন আপনি এই পাশে দুইটা সুতা টানাইছেন, তখন আবার ওই সোজা বরাবর আরেকটা সুতা টান দিতে হবে যে আসলে এই W কে নাকচ করবে। এটা তো অনেক মানে 4টা ফোর্স চলে আসে না তখন পুরো জিনিসটাকে ব্যালেন্স আউট করতে। 4টা ফোর্স দরকার কি, যেখানে আমি 3টা ফোর্স দিয়ে আসলে পুরো জিনিসটাকে ব্যালেন্স আউট করে ফেলতে পারতেছি। বুঝতে পারছেন? এখন এখানে ধরেন অনেক ক্যালকুলেশন আছে যে কেন আসলে এই জিনিসটা ঝুলে থাকে। ঠিক আছে? যেমন আমি একটু ক্যালকুলেশনটা একটু দেখাই। ঠিক আছে? এটা খুব একটা কঠিন আশা করি হবে না। আমি একটু দেখাই। এই ফিগারটা একটু খেয়াল করে দেখেন যে এই বরাবর আমরা বলতেছি T1 একটা ফোর্স আছে। এই বরাবর T2 আরেকটা ফোর্স আছে। আর খাড়া নিচের দিকে কি আছে? W আছে। এই 3টা ফোর্স মিলে আমার ইকুইলিব্রিয়াম হচ্ছে, তাই না? এখন দেখেন, মনে করেন এই জায়গায় আমি একটা হরাইজন্টাল লাইন চিন্তা করলাম। ডব্লিউটা ব্লুটা তো আমার একটা ভার্টিক্যাল লাইন, আর গ্রিনটা একটা হরাইজন্টাল লাইন। মনে করেন তো এই হরাইজন্টাল লাইনের সাথে এখানে একটা থিটা অ্যাঙ্গেল আছে। এই হরাইজন্টাল অ্যাঙ্গেলের সাথে এখানে একটা থিটা অ্যাঙ্গেল আছে না? মনে করেন এটাকে থিটা 1 বললাম, মনে করেন এটাকে থিটা 2 বললাম। আমরা চাইলে এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে পারবো। এবং এই যে T1 যে ফোর্সটা আছে, সেই T1 ফোর্সের জন্য একটা হরাইজন্টাল কম্পোনেন্ট দেখেন, ওই যে ইনক্লাইন্ড সারফেসে আমরা এমজি এর জন্য এমজি কস থিটা এমজি সাইন থিটা যেরকম আনছিলাম, সিমিলারলি T1 এর জন্য আমরা এখানে একটা T1 কস থিটা এবং এই উপরে একটা T1 সাইন থিটা কম্পোনেন্ট ব্রেকডাউন করতে পারবো। T1 কে ভেঙে দুইটা কম্পোনেন্ট নিয়ে আসা যায়। এটা কি বুঝতে পারতেছেন? যদি এটা বুঝতে না পারেন তাহলে একটু লেফট হ্যান্ড সাইডে দেখেন। এই হচ্ছে আমাদের জন্য T1 টেনশন। এই T1 টেনশনকে আমরা ব্রেকডাউন করেছি। একটা হচ্ছে এরকম হরাইজন্টাল কম্পোনেন্টে, আর একটা এরকম ভার্টিক্যাল কম্পোনেন্টে। ঠিক আছে? এটাকে থিটা অ্যাঙ্গেল বললে, থিটা 1 বললে আমার হরাইজন্টাল অ্যাঙ্গেলটা T1 কস থিটা 1 হয় এবং ভার্টিক্যালটা T1 সাইন থিটা 1 হয়। এটা সিম্পলি জাস্ট ওই যে কি বলে এটাকে ট্রিকোনোমেট্রি অ্যাপ্লাই করলেই হয়ে যায়, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই হয়ে যায়। এখন দেখেন এই যে এই ভেক্টরটা, এই যে T1 সাইন থিটা এবং এই যে T1 সাইন থিটা ভেক্টরটা, এই দুইটা ভেক্টরের সাপোর্ট লাইন খেয়াল করে দেখেন প্যারালাল, দেখতে পাচ্ছেন? প্যারালাল লেন্থেও মনে করেন ইকুয়াল আছে, ডিরেকশনও ইকুয়াল উপরের দিকে। তাহলে এদেরকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো না? T1 সাইন থিটা 1 T1 সাইন থিটা 1। বুঝতে পারছেন? আচ্ছা, এবং এই যে T1 cos থিটা 1 যেটা, এই যে T1 cos থিটা 1 যেটা, এইটা আর এইটা, এই দুইটা ভেক্টর ধরেন ম্যাগনিটিউড সমান ইকুয়াল ডিরেকশনে আছে এবং প্যারালাল টু ইচ আদার। সো এটাও T1 cos থিটা 1, এটাও T1 cos থিটা 1। এইভাবে আমরা একটা ভেক্টরকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। এনিওয়েজ, তো T1 কে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করছি, এরকম T2 কে যদি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করেন, তাহলে T2 এর একটা কম্পোনেন্ট আসবে বাম পাশে, আর একটা কম্পোনেন্ট যাবে উপরের দিকে, বিকজ এখানকার ট্রায়াঙ্গেলটা এরকম হবে দেখতে। ঠিক আছে? এটাকে বলবেন আপনি T2 cos থিটা 2, এটা T2 sin থিটা 2। এখন একটা মজার জিনিস দেখেন, এই যে T1 cos থিটা 1 এবং T2 cos থিটা 2 একটা অপোজিট দিকে আছে না? এই দুইটা নিজেদেরকে ক্যান্সেল আউট করে ফেলে এবং এই যে T2 sin থিটা 2 T1 sin থিটা 1 দুইটা কি উপরের দিকে আছে না? Yes, sir. এই দুইজন মিলে না W কে ব্যালেন্স আউট করে। বুঝছেন? W কে balance out করার জন্য T1 আর T2 এর মানটা তাহলে W সমান হওয়ার মতন। না, W সমান হবে এই দুইটা কম্পোনেন্টের অ্যাডিশন। T1 T2 এখানে সমান হওয়া লাগবে না। যেটা হওয়া লাগবে T1 cos থিটা 1 এবং T2 cos থিটা 2, এই দুইটা মান সমান হওয়া লাগবে। T1 T2 সমান হওয়া লাগবে না। ব্যাপারটা বুঝছেন? কারণ দেখেন, আমার ডান দিকে কতটুকু ফোর্স, এটা তো পুরা T1 cos থিটা 1 মিলে বা T2 cos থিটা 2 মিলে, তাই না? আমার জাস্ট এই দুইটা ম্যাগনিটিউড ইকুয়াল হইতে হবে। আর W ইকুয়ালস টু আমার কি হইতে হবে? W ইকুয়ালস টু হইতে হবে T1 sin থিটা 1 প্লাস T2 sin থিটা 2। তাইলেই কেবলমাত্র স্টেবল ভাবে এই ছবিটা ঝুলবে।
আপনাদের বইয়ে ছবি দেয় নাই, আপনাদের বইয়ে ওই যে T1 T2 দিয়ে একটা বই বাইন্দা ঝুলাইছে, তাই না? বইয়ের মধ্যে দেখেন, বইটা যদি আশেপাশে থাকে বইটা খুলে একটু দেখেন, এরকম একটা ছবি থাকার কথা যে T1 T2 বরাবর, মানে একটা এই যে এরকম টাইপের অনেকটা, এই একটা বই আছে, এই বইয়ের সাথে এখানে একটা সুতা আছে, এখানে একটা সুতা আছে, T1 এটা T2 আর নিচে বইয়ের W, এরকম কিছু একটা বলছে। ইকুইলিব্রিয়াম অফ ফোর্সের আগে পরেই আছে। এনিওয়েজ, সো আমরা কি তিনটা ফোর্স দ্বারা ইকুইলিব্রিয়ামের সিচুয়েশনটা আসলে কিভাবে আসতে পারে এই জিনিসটা কি বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন থাকলে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করেন, না থাকলে আমরা পরের টপিকে মুভ অন করব। Yes, স্যার, বইতে বই মানে বই একটা হুম, সাবাস, ওইটাই বলতেছিলাম। এনিওয়েজ, এই হচ্ছে গিয়ে সিচুয়েশন, এই হচ্ছে গিয়ে ঘটনা। এখন এই যে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, এখান থেকে আসলে ফ্রিকশন ব্যাপারটাকে ডেভেলপ করে নিয়ে আসা যায়। তো ফ্রিকশন কি জিনিস? ফ্রিকশন হচ্ছে ইট ইজ আ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স টু রিলেটিভ মোশন between any two rough surfaces in contact. ফ্রিকশন কি জিনিস? ফ্রিকশন হচ্ছে রেজিস্ট্যান্স টু রিলেটিভ মোশন বিটুইন এনি টু রাফ সারফেসেস ইন কন্ট্যাক্ট। মিনিং, এই একটা গ্রিন সারফেস আছে আমার কাছে, এবং সেই গ্রিন সারফেসের উপরে আমি মনে করেন একটা হোয়াইট সারফেসের অবজেক্ট বসাই দিছি। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা সারফেস টাচ করতেছে একজন আরেকজনকে, কন্ট্যাক্টে আছে দুইটা সারফেস। ওকে, সাবাস, থ্যাংক ইউ। এনিওয়েজ, সো এই যে আমার দুইটা সারফেস কন্ট্যাক্টে আছে, এইবার যদি আপনি এই দুইটা সারফেসের মধ্যে রিলেটিভ মোশন ক্রিয়েট করতে চান, রিলেটিভ মোশন মানে কি? রিলেটিভ মোশন মানে একটার রেসপেক্টে আরেকটা মুভ করবে। সো আপনি ইমাজিন করেন যে এই অবজেক্টটাকে আপনি এরকম করে টানাটানি করতেছেন, ঠিক আছে? সো যদি আপনি টানাটানি করেন, আমি যদি একটু জুম ইন করি, ঠিক আছে, ধরেন এটাকে আপনি টানবেন, ডু ইউ সি যে নিচের সারফেসটা স্টেবল আছে আর উপরের সারফেসটা তার উপর চলাচল করতেছে, ব্যাপারটা এরকম হয় না? দিস ইজ হোয়াট উই মিন বাই রিলেটিভ মোশন, যে নিচের সারফেস ঠিক আছে, উপরের সারফেসটা মুভ করতেছে, একটা রেসপেক্টে আরেকটা মুভ করতেছে। যদি এরকম হয় যে মনে করেন এই পুরো অবজেক্টে একসাথে মুভ করতেছে, তখন কিন্তু ফ্রিকশন নাই এই দুইজনের মধ্যে। ডিফারেন্সটা বুঝাতে পারছি? কারণ তখন দুইটা সারফেস একটা আরেকটা রেসপেক্টে মুভ করতেছে না, দুইটা একসাথেই মুভ করতেছে, তো ওইখানে আমার কোনো রিলেটিভ মোশন নাই। বাট যদি এরকম হয় যে উপরের সারফেসটা মুভ করতেছে, নিচেরটা স্টেবল আছে, অথবা উপরের সারফেসটা স্টেবল আছে, নিচের সারফেস মুভ করতেছে, তখনই আপনি ফ্রিকশন ডেভেলপ করতে দেখবেন, তাছাড়া দেখবেন না। বুঝাইতে পারছি ভাইয়ারা? ভেরি গুড। এখন ফ্রিকশন কেন হয়? ফ্রিকশন কি হয় এটা বুঝলাম। ফ্রিকশন কেন হয়? বিকজ ওরা কন্ট্যাক্টে আছে, সোজা কথা। যেহেতু কন্ট্যাক্টে আছে, তাই তারা ফ্রিকশন জেনারেট করতে পারে। এবং অবভিয়াসলি রাফ সারফেস, স্মুথ সারফেস হলে এই ফ্রিকশনটা ডেভেলপ করতো না। কন্ট্যাক্টে থাকার জন্য দায়ী কে? কন্ট্যাক্টে থাকার জন্য দায়ী হচ্ছে ওই যে আমাদের দুইটা ফোর্স আছে, একটা ফোর্স হচ্ছে নিচের দিকে এমজি, আর একটা ফোর্স হচ্ছে উপরের দিকে আর। এই এমজি এবং আর মিলে একটা গ্রিপ ক্রিয়েট করে ফেলছে, রাইট? তো এই গ্রিপটা, এই আর এর জন্যই তো গ্রিপটা ক্রিয়েট হয়েছে। বিকজ আপনি যদি নিচের থেকে এই জিনিসটা সরাই দেন, ওরে সরাই নিয়ে আসেন, তাহলে এই আর থাকে না। উফ, তাহলে এই আর এখানে থাকে না, থাকে? তখন এমজি আছে অবজেক্টের উপর, অবজেক্ট নিচে পড়তে থাকবে। বাট আপনি যখনই এই সারফেসটাকে নিচে রাখতেছেন, তখনই কিন্তু আসলে ঘটনা ঘটে যেতেছে যে ওই আর আছে, দের ইজ এ গ্রিপ,
এবং এই গ্রিপের উপর দিয়ে আপনি যখনই বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিয়ে এই রিলেটিভ মোশন ক্রিয়েট করার ট্রাই করবেন, এই রিলেটিভ মোশন যখনই ক্রিয়েট করার ট্রাই করবেন তখনই ফ্রিকশন ডেভেলপ করবে। ফ্রিকশনটা কোন দিকে ডেভেলপ করবে? আমার যে কন্ট্যাক্ট সারফেস আছে সেই কন্ট্যাক্ট সারফেসের মধ্যে যেই ডিরেকশনে রিলেটিভ মোশন ক্রিয়েট হচ্ছে তার অপোজিট ডিরেকশনে। ইন দিস সিনারিও আপনি ডান দিকে ফোর্স দিয়ে এক্সিলারেট করানোর ট্রাই করতেছেন ও ফ্রিকশন ডেভেলপ করতেছে তার অপোজিট দিকে, যেহেতু এই যে রেজিস্ট্যান্স বলাই আছে, সো অপোজিট দিকে সবসময়। অপোজিট টু ফ্রিকশনের ডিরেকশন কি? ডিরেকশন হচ্ছে অপোজিট টু রিলেটিভ মোশন, অপোজিট টু রিলেটিভ মোশন অলওয়েজ। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। এখন there were series of experiments, যেই এক্সপেরিমেন্টস গুলো আমাকে দেখাইছে যত আমি এই আর এর মান বড় করব তত ফ্রিকশন বাড়বে। ইটস দ্যাট সিম্পল। যত আমি আর এর মান বড় করব তত ফ্রিকশন কি হবে? বাড়বে। এটা আপনি নিজে চিন্তা করে দেখেন। একটা টেবিলের উপরে কোনো কিছু নাই, টেবিলটা জাস্ট টেবিল ইটসেলফ, ওই টেবিলটাকে টাইনা সরাইতে আপনার যত কষ্ট হবে, সেই টেবিলের উপরে অনেকগুলা বই স্ট্যাক করে রাখলে তাকে টাইনা সরাইতে আরো বেশি কষ্ট হবে না? বিকজ ফ্রিকশন ওখানে বেশি, বিকজ ওই যে চাপ দিয়ে বেশি ধরে রাখছে, গ্রিপটা অনেক শক্ত, আপনি ওকে নড়াইতে পারবেন না। বুঝতে পারছেন? এখন এটা কি আমরা বলতে পারি না আপনি এই ফোর্স দিচ্ছেন, তার রিয়াকশন হিসেবে ও রেজিস্ট্যান্স ফ্রিকশন দিছে, আবার এমজি ফোর্স আমার হোয়াইট অবজেক্ট দিছে, দ্যাটস ওয়াই সারফেস আর দিছে, বলা যায়। তো এই এফএস এবং এই আর, এই দুইজনের মধ্যে আপনি চাইলে একটা রেজাল্টেন্ট ইমাজিন করতে পারেন। বুঝছেন? এখানে একটা রেজাল্টেন্ট ফোর্স আপনি ইমাজিন করতে পারেন, বাট ওই এত ডিটেলসে আমি যাব না। রেজাল্টেন্ট ফোর্স যে ইমাজিন করতে পারেন এত ডিটেলসে যাব না। আমরা এইটুকু বুঝতে পারতেছি যে আর যত বেশি হবে ফ্রিকশন তত বাড়বে, তাই না? দিস ইজ প্লেন অ্যান্ড সিম্পল, দিস ইজ প্লেন অ্যান্ড সিম্পল। সো এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি মনে করেন এই হোয়াইট সারফেস চেঞ্জ করবেন, এটা ফিক্সড, আপনার জন্য এই হোয়াইট সারফেস ফিক্সড, আপনার জন্য ওই গ্রিন সারফেসও ফিক্সড, এখানেও আপনি কোনো চেঞ্জ আনবেন না। আপনি জাস্ট কি করবেন, হয় এই এম বাড়াবেন অথবা এম কমাবেন। মাস বাড়বে, মাস কমবে। যদি মাস বাড়ে তাহলে ফ্রিকশন বাড়বে, মাস যদি কমে, কারণ মাস যদি বাড়ে আর বাড়বে এবং ফ্রিকশন বাড়বে। ব্যাপারটা এরকম না? তো আমি কি তাহলে বলতে পারি যে আপনি আর চেঞ্জ করলে এফএস চেঞ্জ হবে? ব্যাপারটা এরকম, কারেক্ট? ওকে, সো ইউনিট অ্যামাউন্ট অফ, আপনি যদি চেঞ্জ আনেন এক অ্যামাউন্ট অফ এই ভার্টিক্যাল রিয়াকশনের জন্য যেই অ্যামাউন্ট অফ ফ্রিকশন ডেভেলপ করবে সেটাকে আপনি এফএস বাই আর বলবেন না ইউনিটারি মেথডে? রাইট? ইকুয়েশনস এবং এক্সপেরিমেন্টেশনস আমাদেরকে বলছে যদি আপনি এই হোয়াইট সারফেস চেঞ্জ না করেন এবং গ্রিন সারফেস চেঞ্জ না করেন তাহলে এফএস বাই আর সবসময় কনস্ট্যান্ট থাকে, প্রপোর্শনালি চেঞ্জ হয়। বুঝতে পারছেন? যদি আপনি এই দুইটা সারফেস একই রকম রাখেন তখন আপনি যত আর বাড়াবেন এফএস তত বাড়বে, আর কমাবেন এফএস তত কমবে। এফএস, আচ্ছা এখানে একটু বলি এফএসটা আসলে কি। এফএস হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ফ্রিকশন দুই টাইপ, আসলে ফ্রিকশন চার টাইপ, আমাদের বইয়ে দুই টাইপের কথা বলবে, একটা স্ট্যাটিক একটা ডাইনামিক। এখানে এফএস হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন মানে আপনি অবজেক্টের উপর ফোর্স দিচ্ছেন, আপনার অবজেক্ট নড়তেছে না, যতক্ষণ পর্যন্ত আপনার অবজেক্ট নড়বে না ততক্ষণ পর্যন্ত অবজেক্ট স্ট্যাটিক অবস্থায় আছে, অ্যাট রেস্ট আছে, এবং সেই অবস্থানে যেই মানে ফ্রিকশনটা ডেভেলপ হয় সেটাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশন বলি। ঠিক আছে? সো এটা এক্সপেরিমেন্টেশন থেকে আমরা পেয়েছি যে যত আর বেশি হবে তত স্ট্যাটিক ফ্রিকশন বাড়বে, কিন্তু এটা আনলিমিটেড পর্যন্ত বাড়বে না, দের ইজ এ লিমিট টু ইট। ওটাকে আমরা লিমিটিং ভ্যালু বলি, মানে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত এফএস বাড়ে, এর বেশি বাড়ে না। ওই কথায় পরে যাব। তো এই লিমিট পর্যন্ত, ওই নির্দিষ্ট লিমিট পর্যন্ত
আমরা বলতেছি আর ইজ প্রপোর্শনাল টু, সরি মাই ব্যাড, এফ এস ইজ প্রপোর্শনাল টু আর। কেন আমি আর প্রপোর্শনাল টু এফ এস লিখলাম না বুঝতেই পারতেছেন, বিকজ এফ এস এইখানে ফ্রিকশনটা এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আপনি ইচ্ছা মতো আর চেঞ্জ করতেছেন, মাস বেশি কম করে আর চেঞ্জ করতেছেন, এন্ড দ্যাটস ওয়াই এফ এস চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই রিলেশনশিপটা সে মেনটেন করে সবসময়। কখন? ফর টু ফিক্সড সারফেসেস, ফর টু ফিক্সড সারফেসেস। বুঝতে পারছেন? তো যেহেতু এটা একটা প্রপোর্শনাল ইকুয়েশন এবং এফ এস বাই আর এটা কি একটা কনস্ট্যান্ট হয়, এই কনস্ট্যান্টটার নামই হচ্ছে মিউ এস। আপনারা বইয়ে দেখবেন এরকম একটা ফর্মুলা ফ্রিকশনাল লেখা আছে, এফ এস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর। এখানে মিউ কে বলছে হচ্ছে ফ্রিকশন কনস্ট্যান্ট বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট, অনেক নামে ডাকে। আপনারা কি পড়ছেন বইয়ে? এই জিনিসটা কি দেখছেন? ইয়েস স্যার। এই মিউ এসটা হচ্ছে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এই মিউ এসটা কি একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। ইটস দ্যাট সিম্পল। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড। এখানে একটা কথা একটু বলে নেই, এই যে লিমিটিং ভ্যালুর কথাটা যে বললাম, এটা কিন্তু নট কানেক্টেড উইথ আর, আর এর সাথে কানেক্টেড না। মানে আর যত বাড়াবেন আমার লিমিটিং ভ্যালু, মানে লিমিটিং ভ্যালুর সাথে আর এর কোনো সম্পর্ক নাই। লিমিটিং ভ্যালুর সাথে সম্পর্ক হচ্ছে আহ, আপনি বাইরে থেকে যে ফোর্সটা দিচ্ছেন না সেই ফোর্সের। তো আপাতত লিমিটিং ভ্যালুর কথাটা এখানে না বলি, লিমিটিং ভ্যালুর কথাটা আমি আরেকদিন বুঝাবো না। ঠিক আছে, ওটা নেক্সট ক্লাসে বুঝাবো না। বাট আমি এই ফ্রিকশনের কোএফিসিয়েন্টের ব্যাপারটা বুঝাইতে পারছি। সেম গোজ ফর কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনের জন্য আমরা এফ কে ইউজ করি, এফ কে ইকুয়ালস টু হচ্ছে মিউ কে ইন্টু আর। ঠিক আছে, নাইস। বাকি ডিটেলস গুলো আমরা আরেক ক্লাসে দেখবো ইনশাল্লাহ, আগামীকালকের ক্লাসে। সো কালকে দেখা হবে আশা করি, হোপফুলি। আজকে এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? জি স্যার। কালকে আমি ইনশাল্লাহ অবশ্যই ফুললি ট্রাই করবো অফলাইনে নেওয়ার। আমি এটা রাতে বেলা 9টার মধ্যে কনফার্ম করতেছি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।